নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমার এই চ্যানেলে তোমাদের সাদর অভিনন্দন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে। তার আগে যারা নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো 1857 সালের মহাবিদ্রোহের কারণ। এই 1857 সালের মহাবিদ্রোহ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ব্রিটিশ পার্লামেন্টের শাসনের সূচনা করেছিল। 1857 সাল এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিদ্রোহ কেন শুরু হয়েছিল তা আজকের এই অধ্যায়ে আমি সম্পূর্ণ ব্যাখ্যা করব। তো আমরা দেখেছি যে 1757 সালে সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের সূচনা হয়েছিল এবং তারপর থেকে 100 বছর কেটে গিয়ে বিভিন্ন ঘটনা ভারতীয়দের মনে যে ক্ষোভের সঞ্চার ঘটিয়েছিল তাই কিন্তু 1857 সালের মহাবিদ্রোহের রূপ হিসাবে প্রস্ফুটিত হয়েছিল। তো এই বিদ্রোহের কারণগুলি আমি পরপর তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনা শুরু করা যাক। 1857 সালে যখন গভর্নর জেনারেল ক্যানিং, তখন এই বিদ্রোহ সমগ্র দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছিল। এই বিদ্রোহ শুরু হয়েছিল সিপাহীদের হাত ধরে, কিন্তু ক্রমে এই বিদ্রোহ সমগ্র ভারতে জনগণ ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদের বিরুদ্ধে নেমে গেছিল। তো এই বিদ্রোহের পেছনে শুধু সৈনিক নয়, ভারতের বিভিন্ন অঞ্চলের রাজনবর্গ, তাদের সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মচারীবৃন্দ, শ্রমিকবৃন্দ, কৃষকবৃন্দ সকলেই কিন্তু এই বিদ্রোহে সামিল হয়েছিল। তো এই বিদ্রোহের পেছনে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, ধর্মীয় এই বিভিন্ন পর্যায়ের কারণগুলি যুক্ত হয়েছিল। আর এই কারণের ঐক্যবদ্ধ ফলই হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহ। তো আমরা এই কারণগুলি পরপর পর্যায়ক্রমে আলোচনা করছি। প্রথমেই যে কারণটি আলোচনা করব সেটি হলো রাজনৈতিক কারণ। 1857 সালে এই যে বিদ্রোহ, তার ঠিক 100 বছর আগে 1757 সালে পলাশী যুদ্ধের মধ্য দিয়েই ভারতে কিন্তু ব্রিটিশ শাসনের সূচনা হয়েছিল। আর তার 100 বছর কেটে গিয়েছে। এই 100 বছরে ব্রিটিশরা বিভিন্ন অঞ্চলে তাদের সাম্রাজ্য বিস্তার করেছে, যার জন্যই ভারতে যে সকল রাজন্যবর্গ ছিল তারা এই ব্রিটিশদের কাছে পরাজিত হয়ে প্রত্যেকেই অনেক ক্ষুব্ধ ছিল। আর এই সময় লর্ড ডালহৌসি, যে লর্ড ক্যানিংয়ের পূর্ববর্তী গভর্নর জেনারেল ছিল, তার সাম্রাজ্যবাদী নীতি ভারতের বিস্তীর্ণ অঞ্চলকে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে তুলেছিল। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি, যুদ্ধের দ্বারা রাজ্য জয় এবং কুশাসনের অজুহাতে রাজ্য জয়ের মধ্য দিয়ে ভারতে তার সাম্রাজ্য বিস্তার করেছিল। তো এর ফলে বহু রাজন্যবর্গ তাদের রাজ্য হাতছাড়া করেছিল। তো সেই জন্য সেই রাজন্যবর্গ আর তার সঙ্গে যুক্ত অধিকাংশ কর্মচারী, জনগণ, কৃষক, শ্রমিক তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিল। শুধুমাত্র লর্ড ডালহৌসি সাম্রাজ্য অধিকার করেই ক্ষান্ত হননি, তিনি অযোধ্যা, নাগপুর এর মতন অঞ্চলগুলোতে দখল করে রাজ্যগুলি রাজন্যবর্গের সোনা সম্পত্তি লুট করে নিজেদের হস্তগত করে। আর এর ফলে কিন্তু সেখানে জনগণ, রাজন্যবর্গ
তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। আর ইংরেজ কর্তৃক অধিকৃত রাজন্যবর্গগুলির অধীনস্থ তালুকদার, বিভিন্ন রাজকর্মচারী, জমিদার, কর্মচ্যুত সেনারা, এমনকি জীবিকাহীন বহু মানুষ জীবিকা না পেয়ে ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিল। এইগুলো রয়ে গেল রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক কারণ, যেই কারণের জন্য মহাবিদ্রোহ ঘটে যায়। এরপরে চলে আসি আমরা অর্থনৈতিক কারণে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1857 সালে পলাশী যুদ্ধের মধ্যে দিয়ে বাংলায় আর তার আধিপত্য স্থাপন করেছিল, আর বাংলা থেকে প্রচুর সম্পত্তি লুট করে সমগ্র ভারত জয় করে ফেলেছিল এবং সমগ্র ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বহু সম্পত্তি হস্তগত করেছিল কিন্তু এই কোম্পানি, যার জন্য ঐতিহাসিকরা পলাশী লুণ্ঠনের উল্লেখ করেছেন। এছাড়াও আমরা দেখব যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য নীতির জন্য ভারতের যে কুটির শিল্পগুলো রয়েছিল সেই কুটির শিল্পগুলো কিন্তু ধ্বংসের মুখে পড়ে, বিশেষত বস্ত্রশিল্প, যার ফলে বহু বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত নগরগুলি তাদের আভিজাত্য হারায়। আর এর ক্ষোভ কিন্তু জনগণ এই বিদ্রোহের মধ্যে দিয়েই পরিস্ফুট করে। ইংরেজদের ভূমি সংস্কার নীতি আমরা দেখিয়েছি যে চিরস্থায়ী বন্দোবস্ত, মহলবাড়ি বন্দোবস্ত, রায়তবাড়ি বন্দোবস্ত, ভাইয়াচারি বন্দোবস্ত, এই ধরনের বিভিন্ন বন্দোবস্তগুলি মধ্যে দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব সংস্কারের নামে বিভিন্ন জমিদার ও বিভিন্ন কৃষক শ্রেণীকে শোষণ করে চলে গেছিল। আর তার প্রভাব কিন্তু এই বিদ্রোহ। তারপরে যে কারণটি আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, এই শুধুমাত্র রাজস্ব নীতি নয়, বিভিন্ন ধরনের কর ব্যবস্থা, যেমন গোচারণ কর, বন কর, খাদ্যদ্রব্য, বাড়িঘর, খেয়াঘাট, চৌকিদারি কর, পথকর, যানবাহন, অন্যান্য নানা করভার কৃষকদের জীবনকে নাজেহাল করে তোলে। তাদের এই শোচনীয় অবস্থা থেকে কাটিয়ে ওঠার জন্য তারা বিদ্রোহের পথ বেছে নেয়। বিভিন্ন দেশীয় রাজন্যবর্গ তাদের অধীনস্থ শিল্পী, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, অন্যান্য বিভিন্ন কর্মচারী মহল, তারা কিন্তু তাদের কাজ হারিয়েছিল। তার সঙ্গে বিভিন্ন মন্দির, মসজিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল নিষ্কর জমিগুলো ছিল সেই জমিগুলোও কিন্তু ইংরেজরা হস্তগত করেছিল এবং এমনকি তাদের উপরে প্রচুর পরিমাণে করও চাপিয়েছিল। তো এই অবস্থায় কর্মচ্যুত জনগণ ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিদ্রোহে সামিল হয়। তারপরে যেই কারণটি ছিল সেটি হচ্ছে সামাজিক কারণ। সামাজিক কারণে যেই অংশগুলি গুরুত্বপূর্ণ ছিল তা হলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসে তারা নিজেদেরকে সবসময় উঁচু জাতি বলেই মনে করত। সেক্ষেত্রে ভারতীয়দেরকে নিচু জাতি হিসাবে বিবেচনা করে তাদের প্রতি নিকৃষ্ট আচরণ করত, যা কিন্তু ভারতীয়রা কোনোদিনই মেনে নিতে পারেনি। লর্ড কর্নওয়ালিস উচ্চ পদগুলিতে ভারতীয়দের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু অংশগ্রহণ করতে দেয়নি। এমনকি বিভিন্ন কর্মক্ষেত্রের বিভিন্ন অংশে যে সকল ভারতীয় বয়স্ক ব্যক্তিরা কর্মরত ছিলেন তাদেরকে নিকৃষ্ট গালাগালি করে অপমান করা হতো, যা ভারতীয়দের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। এমনকি অনেক ইউরোপীয় ক্লাবে লেখা থাকতো যে কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। এই ধরনের কুরুচিকর বক্তব্য কোনো ভারতীয়ের পক্ষেই মেনে নেওয়া সম্ভব ছিল না, যার ফলে সমগ্র ভারত জুড়ে এক ব্যাপক বিদ্রোহের আঁচ নেমে আসে। এরপরে চলে আসছি আমরা ধর্মীয় কারণ। আমরা জানি ভারতে বিভিন্ন ধর্মের বাস, সেখানে হিন্দু ধর্ম, জৈন ধর্ম, বৈষ্ণব ধর্ম, মুসলিম ধর্ম, বিভিন্ন ধর্ম রয়েছে।
কিন্তু এই সকল ধর্মের ওপর আধিপত্য কায়েম করতে চেয়েছিল খ্রিস্টান ধর্ম। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ বিভিন্ন খ্রিস্টান মিশনারি দল, যারা বারে বারে এসে ভারতীয়দের খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করতে চেয়েছিল। এই ধর্মনাশের ভয়ে ভারতীয়রা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। এর সঙ্গেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বাইবেল পড়ানোর ব্যবস্থা, কারাগারে বন্দীদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করা, ধর্মান্তরী ব্যক্তিদের সুযোগ সুবিধা দান, মন্দির মসজিদের খাস জমির ওপরে কর আরোপ, আরও বিভিন্ন ঘটনা ভারতীয়দের মনে ক্ষোভ সৃষ্টি করে। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রাক্কালে কোম্পানির তৎকালীন চেয়ারম্যান মিস্টার ম্যাঙ্গোলেস ভারত সরকারকে নির্দেশ দেয় যে ভারত সরকার যেন ভারতে খ্রিস্ট ধর্ম ঠিকঠাক প্রচার হচ্ছে কি না আর তাতে কোনো বাধা না সৃষ্টি হয় তার যেন ব্যবস্থা করে। এই ধরনের উক্তি ভারতীয়দের ধর্মনাশের সংকেত দিয়েছিল। সেই ধর্ম রক্ষার উদ্দেশ্যে হয়তো তারা ধর্মযুদ্ধে নেমে পড়েছিল। এই সময় ভারতে ইংরেজি শিক্ষার প্রসার, স্ত্রী শিক্ষা, বিধবা বিবাহর প্রচলন, সতীদাহ প্রথার রোধ, হিন্দু উত্তরাধিকারী আইন সংশোধন, উত্তরাধিকারী আইন তৈরি, সতীদাহ প্রথা নিবারণ, শিশু হত্যা নিবারণ, এই ধরনের যে সামাজিক কার্যকলাপগুলো ভারতে প্রচলিত ছিল সেইগুলোর উপরে হস্তক্ষেপ এবং রেলওয়ে ব্যবস্থা, টেলিগ্রাফ ব্যবস্থা প্রচলন ভারতীয়দের মনে ইংরেজদের বিরুদ্ধে সন্দেহ সৃষ্টি করেছিল। আর এই সন্দেহ কিন্তু তাদের মনে একই সঙ্গে ক্ষোভেরও সঞ্চার ঘটিয়েছিল। আর এই সকল ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহে নেমে পড়েছিল। এরপরে চলে আসি যেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ, যেই সামরিক গোষ্ঠী ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ সূচনা করেছিল, ক্রমে তা ভারতীয়দের মধ্যে ছড়িয়েছিল। এই সামরিক শ্রেণীর ক্ষোভের কারণগুলি কী ছিল আমরা একটু পরপর ব্যাখ্যা করব। 1 নম্বর, একই পদে থাকা সত্ত্বেও ব্রিটিশের তুলনায় ভারতীয়দের বেতন, পদমর্যাদা, অন্যান্য সুযোগ সুবিধা সবই কিন্তু অনেক কম ছিল। এমনকি ভারতের ব্রিটিশ কোম্পানির যে সেনাবাহিনী ছিল তার অধিকাংশই ছিল ভারতীয়, অথচ সেই ভারতীয়দেরই উচ্চ পদে আসীন করা হতো না। যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই পদে বসতে পারতেন না। এমনকি একই পদে থাকা সত্ত্বেও তাদের বেতন ব্রিটিশদের তুলনায় অনেক কম ছিল। অনেক সময় কারণে অকারণে ইংরেজ অফিসাররা অভিজ্ঞ বয়স্ক ভারতীয়দের বিভিন্ন নামে কুকথা বলতো, আর সেটা কিন্তু কোনো ভারতীয়র পক্ষেই মানা সম্ভব ছিল না। দেশীয় সিপাহীদের অধিকাংশ সময় বহু দূর প্রদেশে যুদ্ধযাত্রা করতে নিয়ে যাওয়া হতো, আর এই জন্য একটা অতিরিক্ত বাট্টা বা ভাতা দেওয়ার প্রচলন ছিল। কিন্তু সিপাহী বিদ্রোহের প্রাক্কালে এই ভাতাকে তুলে দেওয়া হয়। এছাড়াও খ্রিস্টান মিশনারিরা এই সময় সেনাবাহিনীতে থাকা হিন্দু ও মুসলমান কর্মচারীদের হিন্দু ও মুসলমান ধর্মের বিরুদ্ধে নানারূপ নিন্দাকর কথা বলতে থাকে, তার সঙ্গে তাদের ধর্মান্তরিত করার চেষ্টা করতে থাকে, যা কিন্তু ভারতীয় সেনাবাহিনী ভালোভাবে নেয়নি। এছাড়াও প্রথম আফগান যুদ্ধ ও ক্রিমিয়ার যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর পর্যদস্ত হওয়া ভারতীয়দের মনে বা ভারতীয় সেনাবাহিনীর মনে শক্তির সঞ্চার ঘটিয়েছিল যে তারাও কিন্তু পরাজিত হতে পারে, অর্থাৎ তারা বলতে ব্রিটিশ কর্মচারীরা বা ব্রিটিশ সেনাবাহিনী। এই সময় সাধু সন্ন্যাসী দরবেশ তারা ভবিষ্যৎবাণী প্রচার করতে থাকে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হবে। আর এই ভবিষ্যৎবাণীর কথা ভেবেই শুনেই এই সেনাবাহিনী কিন্তু তাদের বিরুদ্ধে বিদ্রোহ নেমে পড়ে। তো এই ধরনের
রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, সামরিক কারণগুলির সঙ্গে যেই কারণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটি হলো মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ। এই প্রত্যক্ষ কারণ কী ছিল যেই কারণে মহাবিদ্রোহ শুরু হয়ে যায়? বহুদিন ধরেই তো বিভিন্ন কারণে মানুষের মনে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, আর সেই ক্ষোভেই ঘি ঢেলেছিল এনফিল্ড রাইফেলের প্রচলন। এই এনফিল্ড রাইফেলের যে বন্দুকের টোটা, সেই বন্দুকের টোটা দাঁত দিয়ে ছিঁড়তে হতো। তো এই সময় ব্যাপকভাবে প্রচার হয় যে এই টোটা নাকি গরু ও শুয়োরের মাংস দিয়ে তৈরি। তো এই গরু ও শুয়োরের মাংস উভয়ই হিন্দু ও মুসলিম ধর্মের ধর্মনাশের প্রতীক। তো সেক্ষেত্রে ভারতীয় হিন্দু ও মুসলিম তারা ভেবেছিল যে তাদের ধর্ম নাশ করে তাদের ধর্মান্তরিত করে দেওয়ার একটা চক্রান্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করছে, যার জন্য এর প্রতিবাদে ভারতীয় সেনাবাহিনী এই টোটা ব্যবহার করতে অস্বীকার করে এবং তারা বিদ্রোহের সূচনা করে। তো যাই হোক, বহু পুঞ্জীভূত ক্ষোভ, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক কারণের জন্য ভারতীয় জনগণের মধ্যে, ভারতীয় সেনাবাহিনীর মধ্যে, ভারতীয় রাজনৈতিক রাজন্যবর্গের মধ্যে সঞ্চারিত ছিল। আর এই সঞ্চারিত ক্ষোভকেই আগুনের দাবদাহে পরিণত করেছিল এই প্রত্যক্ষ কারণ, যার ফলে ভারতে ঘটে যায় মহাবিদ্রোহ। 1857 সালে ব্যারাকপুরের সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বিদ্রোহের একটা সূচনা হয়, কিন্তু আক্ষরিক অর্থে এই বিদ্রোহ সূচনা হয়েছিল 1857 সালে 10ই মে মিরাটের সেনা ছাউনিতে। আর কমে এই সেনা ছাউনির সেনাবাহিনীদের বিদ্রোহ সমগ্র ভারতে দাবানলের মতো ছড়িয়ে যায় এবং সেই বিদ্রোহে রাজন্যবর্গ, জনগণ, শ্রমিক, কৃষক সকলে ঐক্যবদ্ধভাবে সামিল হয়। আর এইভাবেই বিদ্রোহ সংগঠিত হয়। ধন্যবাদ। আজকে এখানেই শেষ হচ্ছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং আমার ভিডিওটিকে লাইক করো। আর আমার ভিডিওতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।